ডিপার্টমেন্ট, এখানে কি কি আছে দেখেন, মাত্র 4 জন এমপ্লয়ি আছে, এবিসিডি। যাই হোক, এখানে কি কি থাকে নর্মালি? বেসিক স্যালারি, সাথে থাকে হলো এডিশন থাকে, কিছু এডিশন থাকে। আমি জাস্ট এখানে একটা বেসিক একদম জাস্ট অল্প দেখালাম যে একটা এডিশন থাকে, এবং এডিশন মিলে হয় কি গ্রস স্যালারি। ওকে, এবং তারপর সেটা থেকে ডিডাকশন হয়, এবং ডিডাকশন হয়ে হয় আমার নেট স্যালারি। ওকে, ফাইন। তাহলে এইটা হলো আমার, এখানে আমি এন্ট্রি দিলাম, ফাইন। এখন আমি যদি এটা জার্নাল করি তাহলে জার্নালটা কি দিতে পারবো? এবার আমার কিন্তু জার্নালে অ্যাডিশন এবং ডিডাকশন থাকবে। প্রথমে তো আমার ছিল না বেসিক, এবার আমার অ্যাডিশন এবং ডিডাকশন থাকবে জার্নালে। তাহলে আমার জার্নালটা কি হবে? পেয়েবল অ্যামাউন্ট বলতে হবে কিন্তু, হ্যাঁ এখানে তো অ্যামাউন্ট দেয়া আছে, আপনি অ্যামাউন্ট দেখে বলতে হবে। 730 টাকা হচ্ছে স্যালারি এক্সপেন্স 630 ডেবিট, হ্যাঁ অ্যাডিশন ডেবিট 100, আর পেয়েবল হচ্ছে ক্রেডিট 730। আচ্ছা, পেয়েবল না না, ডিডাকশন ক্রেডিট হবে, তারপর হচ্ছে স্যালারি 50 টাকা হচ্ছে ডিডাকশনে ক্রেডিট হবে, আর বাকি হচ্ছে 680 টাকা স্যালারি পেয়েবল নামে হচ্ছে ক্রেডিট হবে 680। আচ্ছা, তাহলে ফুল জার্নালটা বলেন তো কি হবে? তাহলে প্রথমে তো হচ্ছে স্যালারি এক্সপেন্স ডেবিট হচ্ছে 630, অ্যাডিশনাল ডেবিট 100, আর ডিডাকশন ক্রেডিট হচ্ছে 50, আর স্যালারি পেয়েবল ক্রেডিট হচ্ছে 680। ইয়েস। এখন যে আপনার এইটা হবে, কারণ আমার নেট পেয়েবল তো 680, কারণ ডিডাকশনটা তো আমি ওকে দিব না, এই জন্য তো ডিডাকশন, তাই না? ঠিক আছে না? এইটাই তো হওয়ার কথা। ওকে, ফাইনালি আমি এখানে যদি দেখি জার্নালটা কি থাকে, এটার কি ছিল আমার জার্নালটা, দাঁড়ান, এটা ছিল আমার বেসিক জার্নাল, যে আমি ক্লোজিং ডেতে, মানে আমার যেদিন শেষ যেদিন শেষ, অর্থাৎ জুলাইয়ের 31 তারিখ, সাপোজ ধরেন জুলাই 31 তারিখে আমার শেষ। আমরা যেটা সিম্পল যে জার্নালটা প্রথমে করলাম, সে লাস্ট দিনে আমি স্যালারি পেয়েবল করলাম, এবং তার পরের দিনে প্রথমেই আমি কি স্যালারিটা দিয়ে দিলাম। এটা হলো আমার বেসিক জার্নাল হয়। আর যদি আমি দেখি এখানে কি কি আছে, দেখি দাঁড়ান, এবার আসলে আমি আস্তে আস্তে আগাই সামনে। অ্যাডিশন এবং ডিডাকশন, আমার অ্যাডিশন এবং ডিডাকশনে কি কি থাকতে পারে? আমার অ্যাডিশন এবং ডিডাকশন, আমরা যদি এবার এই পার্টটুকু দেখি, আমরা তো বললাম জার্নালগুলো, হ্যাঁ। এবার যদি আমি আমাদের জার্নালগুলো দেখি একটু, সরি, অ্যাডিশন এবং ডিডাকশনগুলো একটু ভেঙে ভেঙে দেখি। আমার অ্যাডিশনে কি কি থাকতে পারে? অ্যাডিশনে আপাতত আমি কিছু দেখতেছি না, মানে জাস্ট এটা অ্যাডিশনই লিখলাম, ফাইন। দেখেন আপনাদের জার্নালটা ঠিক আছে কিনা, আপনারা যেটা বলছেন। এই যে 50 যেটা আমি বলছিলাম, তাই না? ওই যে 50 যেটা ডিডাকশন টোটাল, সেটা, আর স্যালারি পেয়েবল 80, ঠিক আছে না? এই যে ডিডাকশন, ওই পার্টটুকু আপনারা যেটা বলছেন, এবং সেটা হলো ক্রেডিট, এই যে এখানে সেটা ওইভাবে করে দেওয়া আছে, ফাইন। ওকে, এবার আসেন আমার ডিডাকশনে কি কি আছে, এই পার্টটুকু পরে দেখি। ডিডাকশনে কি কি আছে? প্রভিডেন্ট ফান্ড, পেনশন, আমি জাস্ট সিম্পল রাখছি আর কি, আরো অনেক কিছুই ডিডাকশন থাকে, জাস্ট আমরা 2টা আর 3টা রাখলাম। টিডিএস অন স্যালারি, টিডিএস অন স্যালারি। আচ্ছা, এখানে কোনটা কি বলেন তো? টিডিএস অন স্যালারিটা কি বলেন তো কেউ? ট্যাক্সের উপরে স্যালারিটা কেটে রাখবে, কোম্পানি থেকে কেটে রাখবে, স্যালারির উপর আপনার হিসাব করে আপনার একটা পোর্শনটুকু কেটে রাখে। আচ্ছা, ওইটা ক্রেডিট হলো কি জন্য? লায়াবিলিটি, কার লায়াবিলিটি? কোম্পানির লায়াবিলিটি। যেহেতু এমপ্লয়ির স্যালারি থেকে এই পোর্শনটুকু কেটে রাখছে, তাহলে সেক্ষেত্রে এটা তো কোম্পানির জন্য লায়াবিলিটি ততক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত না এটা পেমেন্টটা সে কোম্পানির খাতে না পেমেন্ট করে, তাই না? এইটা। আচ্ছা, আর এটা হলো কি প্রভিডেন্ট ফান্ড,
প্রভিডেন্ট ফান্ড, আচ্ছা পেনশন ফান্ড, এবার আসি আমরা এইখানে বাকিগুলোতে। প্রভিডেন্ট ফান্ডটা কি, এটা বলেন তো? এটাও কোম্পানির লাইবিলিটি। লাইবিলিটি কিন্তু ডিডাকশন করে রাখে, যেহেতু স্যালারি থেকে ডিডাকশন করে রাখে, তাহলে এটা লায়াবিলিটি। ওকে, মানে আমি এটা মানলাম, ঠিক আছে। আচ্ছা, আর লায়াবিলিটি কি শুধু এই 20? যদি প্রভিডেন্ট ফান্ডের কথা বলি, এমপ্লয়ি লেখা আছে এখানে, প্রভিডেন্ট ফান্ড এমপ্লয়ি, শুধু এমপ্লয়ি দিচ্ছে, তাহলে এখানে তো অফিসও দিবে। এমপ্লয়ি যা দেয় কোম্পানি সমপরিমাণ, অথবা এটা একটা এগ্রিমেন্ট হতে পারে, সমপরিমাণ দিতে পারে, বেশি বা কম হইতে পারে, যাই হোক, কিন্তু আরো একটা পোর্শনের কন্ট্রিবিউশন থাকবে। কার কাছ থেকে? এমপ্লয়ারের সাইড থেকেও কি থাকবে। তার মানে আপনার এইখানে একটা এন্ট্রি হয়েছে, এইখানে একটা, কিন্তু প্রভিডেন্ট ফান্ডের জন্য এন্ট্রি কিন্তু একটা হবে না, হবে কয়টা? দুইটা। তার মানে আমার এখনো এই এন্ট্রিটা কমপ্লিট হয় নাই। ডিডাকশনস যখন আমি বললাম শুধু ডিডাকশন, তার মানে ওইখানে এন্ট্রি শেষ। কিন্তু যখন আমি এটা ব্রেকডাউন করতে গেলাম, তখন কিন্তু আমরা দেখলাম যে আমার এন্ট্রিটা এখনো কমপ্লিট হয় নাই। কারণ কি, আমি যখনই দিলাম প্রভিডেন্ট ফান্ড এমপ্লয়ি, তার মানে আমার প্রভিডেন্ট ফান্ড এমপ্লয়ারের এন্ট্রিটা কোথায়? সেটা আপনি সাথে দেন অথবা আলাদা এন্ট্রি দেন, যাই হোক, আমার সেটা তো অবশ্যই থাকবে। যদি তারা এনবিআর অ্যাপ্রুভড, যদি আপনার তাদের প্রভিডেন্ট ফান্ড হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার টাকা দিতে হবে। আর যদি এনবিআর অ্যাপ্রুভ না হয়, তাহলে টাকা তো মেরে দিবে। এমপ্লয়ীদের প্রভিডেন্ট ফান্ডের টাকাই মেরে দেয়, এমপ্লয়ারের পোর্শন তো দেয়ই না, এমপ্লয়িটাও মেরে দেয়, বুঝছেন? তো এনবিআর অ্যাপ্রুভ হলে তখন কিন্তু আর এটা মারতে পারে না। এই জন্য বেশিরভাগ দেখবেন বাংলাদেশে এনবিআর অ্যাপ্রুভ না। তো যেটা দেখবেন যে না, তার মানে ওদের এটা তো কখনোই করবেন না। এটা হলো সবচেয়ে সেফ, মানে চিন্তা ভাবনা যদি করেন আর কি, এরকম যে আমি এটা করলামই না, কারণ ওরা আমার টাকা না দিলে আমি কিছুই করতে পারবো না, বা এনপিআরও তাদেরকে ধরার মতো ওইরকম। আপনি আসলে এত বড় কোম্পানির সাথে পারবেন না, মামলা করে আপনি কতটুকু কি করবেন। এটা যদি এনপিআর অ্যাপ্রুভ হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার একটা সিকিউরিটি থাকবে। তো যাই হোক, তো এখন তাহলে আপনার এখানে আরেকটা তাহলে এন্ট্রি থাকবে। একই রকম ভাবে পেনশন ফান্ড, এইটারও আপনার একই রকম আপনার আরেকটা এন্ট্রি থাকবে, তাই না? আর টিডিএস অন স্যালারি, এটা শেষ, এটা শুধুমাত্র আপনারই অংশ। আপনি শুধুমাত্র আপনার স্যালারি থেকে, স্যালারি একটা পোর্শন থেকে, মানে স্যালারি থেকে ট্যাক্স হিসাব করে একটা পোর্শন আপনার কেটে রাখবে। তাহলে এখানে দেখেন, এই যে যখন আমি এটা করলাম, এইটার পেমেন্টটা, এই যে পেমেন্টটা আমি দিলাম কত, স্যালারি পেবল ডেবিট, ক্যাশ অ্যান্ড ব্যাংক ক্রেডিট, যেটা আমরা প্রথমে বলছি, তাই না? তাহলে তারপরের এন্ট্রিটা কি হবে? এই ডিডাকশনের তো পোর্শন আছে, এগুলো তো আমি এখনো পেমেন্ট করি না গভর্নমেন্টের খাতে, তাই না? পেমেন্ট করছি এই পার্টটুকু। তাহলে এই পার্টটুকু যখন আমি পেমেন্ট করব, তখন কি যে সবগুলো ডেবিট, ব্যাংক ক্রেডিট, কার থেকে? কারণ কোম্পানির ব্যাংক থেকে এই পেমেন্টগুলো যাবে। আরেকটা যেটা আমি বললাম যে প্রভিডেন্ট ফান্ড এমপ্লয়ার, সেও তো একই পরিমাণ। আমরা জাস্ট ধরে নিলাম যে যতটুকু এমপ্লয়ি দিবে ততটুকুই এমপ্লয়ার দিবে, এরা আমরা ধরে নিলাম। তাহলে একই রকম ভাবে পেনশনের ক্ষেত্রেও প্রভিডেন্ট ফান্ড এক্সপেন্স এমপ্লয়ার ডেবিট, পেনশন ফান্ড এক্সপেন্স এমপ্লয়ার পোর্শন আর কি ডেবিট। এবার আসেন পেয়েবল, একই জিনিসই, প্রভিডেন্ট ফান্ড পেয়েবল এমপ্লয়ার পোর্শন, সেটা ক্রেডিট, পেনশনের ক্ষেত্রে এটা ক্রেডিট। দেন আপনি আবার এই পোর্শনটুকু কি আবার পেমেন্ট করতেছেন, ব্যাংকে জমা রাখতেছেন। আচ্ছা দেখেন তো এইটা কার কার সাথে রিলেশন আছে, আমি সেটাই জাস্ট দেখালাম। অনেক সময় আপনি পেনশন ফান্ডটা বিভিন্ন ব্যাংকের সাথেও বা ফিনান্সিয়াল ইনস্টিটিউটের সাথেও করতে পারেন। জাস্ট আমি দেখাবো এর কানেকশনটা, যদি আপনি এনবিআর অ্যাপ্রুভ, এনবিআর এর সাথে রিলেশন, এই টিডিএস অন স্যালারি, এটাও অবশ্যই এনবিআর এর ফান্ডেই জমা হয়। এবং আরেকটা ফিনান্সিয়াল ইনস্টিটিউট, পেনশন ফান্ডটা, এটা অনেক ব্যাংকের অনেকগুলো স্কিম আছে, অনেকগুলো ফিনান্সিয়াল ইনস্টিটিউট। তো পেনশন ফান্ডটা অ্যাকচুয়ালি ব্যাংক আপনার গভর্নমেন্টের সাথে রিলেশন নাই। এটা অ্যাকচুয়ালি এটা যেহেতু রিসেন্টলি করছিল, এটা আমাদের মানে দেখলাম নাকি গভর্নমেন্ট এখন নাই যদিও। সো এটা গভর্নমেন্ট তারপরে করার চেষ্টা করছে, তাদের এমপ্লয়ীদের ক্ষেত্রে তাদের একটা স্কিম থাকে নর্মালি। আর আপনি চাইলে অন্য যদি প্রাইভেট বা অন্য এমপ্লয়ি হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি বিভিন্ন ব্যাংকের এরকম পেনশন স্কিম আছে আর কি। তো সেটা অবশ্যই ফিনান্সিয়াল ইনস্টিটিউট যেগুলো আছে তাদের সাথে আপনি এই এগ্রিমেন্ট বা এগুলো করতে পারেন। তো এই জন্য আমি এখানে জাস্ট লিখছি এটা আপনি তাদের সাথে রিলেশন আছে আর কি। এটা আমাদের
আমরা এতক্ষণ দেখলাম কি বাংলাদেশের পার্সপেক্টিভে, রাইট? যে অ্যাডিশন তো অনেক কিছু থাকে, আমি এটা যাচ্ছি না। ডিডাকশন নিয়ে আমাদের মেইনলি আসলে একটু কনসার্ন থাকে। আমরা যদি আবার একটু ইউকের কনসেপ্টে যাই, ইউকেতে আসলে কি কি থাকতে পারে? ইউকেতে আসলে কি কি থাকতে পারে? এটা সেম, এটা কোনো চেঞ্জ নাই। মানে আমার যে ফরম্যাটটা, গ্রস স্যালারি, তারপরে প্রভিডেন্ট ফান্ড, পেনশন, টিডিএস, নেট স্যালারি। আচ্ছা, ইউকের কনসেপ্টে যদি আমি যাই, দেখেন ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন, আরেকটা থাকে পেনশন ফান্ড, আরেকটা থাকে পেই। সবচেয়ে বেশি মানে বেশি যেটা থাকে, এই তিনটা থাকে সবচেয়ে বেশি ইউকের আপনার একজন এমপ্লয়ির স্যালারিতে। এই তিনটা ডিডাকশনস বা এই তিনটা আপনি আইটেম সবচেয়ে বেশি দেখবেন। তিনটা আইটেম, মানে একটা ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন এনআইসি, আরেকটা পেনশন ফান্ড, আরেকটা পেই। এর মধ্যে আরো অনেক কিছুই থাকতে পারে, মানে আরো অনেক কিছু থাকতে পারে, পেনশনের জায়গায় অন্য কিছু থাকতে পারে। এটা ম্যান্ডেটরি না, পেনশন ম্যান্ডেটরি না, কিন্তু ম্যান্ডেটরি হলো এই দুইটা, ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন এবং পেই। এবং এই দুটোর অথরিটিকে দেখেন তো, এইচএমআরসি, এই দুটোর অথরিটি এইচএমআরসি, এবং এটা হলো ফিনান্সিয়াল ইনস্টিটিউট, ঠিক আমাদের দেশের মতো। দেখেন সবই এনবিআর, মাঝখানে এটা হলো কি, মানে ফিনান্সিয়াল ইনস্টিটিউট। মানে এটা আপনি চাইলে করতে পারেন, নাও করতে পারেন। এইচএমআরসিটা কি কেউ জানেন? ইউকের এনবিআর মতো পুরো নাম কি জানেন? হার ম্যাজেস্টিস রেভিনিউ অ্যান্ড কাস্টমস, অর্থাৎ ওদের রানীর সম্মানার্থে ওরা বলে আর কি। এটা হার ম্যাজেস্টিস রেভিনিউ অ্যান্ড কাস্টমস, এইচএমআরসি। আমাদের এনবিআর, ওদের এনবিআর এটা হার ম্যাজেস্টিস রেভিনিউ অ্যান্ড কাস্টমস, সংক্ষেপে বলে এইচএমআরসি। তো হার হবে, হার। আচ্ছা, হ্যাঁ, এখন তো রানী নাই, রাজা, এই জন্য। আচ্ছা, তো এই আর কি, তো এত বছর আর কি, শত শত বছর ধরে হার চলছে এই জন্য। আচ্ছা, তো এইচএমআরসি এরা ফিনান্সিয়াল ইনস্টিটিউট। আচ্ছা, এবার আসেন পেই। আমি আসলে সসটা দিয়ে যাই। পেইটার ব্যাপারে কেউ জানেন? পেইটা কি? পে অ্যাজ ইউ আর্ন, আর্ন করো তাই তুমি পে করো। নিজে থেকে কোনো কিছু কন্ট্রিবিউশন করতে চাচ্ছে কিনা এমনটা, এমপ্লয়ি নিজে থেকে কিছু কন্ট্রিবিউশন করতে যাচ্ছে কিনা এখানে এরকম কিছু। আচ্ছা, মানে আচ্ছা, একজন এক কিছু বলছে, অন্য কারো কিছু ধারণা? এটা এইচএমআরসি নেবে কিন্তু, মানে ওই পেমেন্টটা এইচএমআরসি পেমেন্ট। আমার মনে হচ্ছে এটা ওদের স্যালারির উপর কর্তন করতেছে। তো অন্য কেউ? ট্যাক্স দিচ্ছে। অন্য কেউ? এইচএমআরসি নিবে মানে হলো বাধ্যতামূলক পেমেন্ট ভাই। বাধ্যতামূলক পেমেন্ট কোনটা হয়? পৃথিবীর বাধ্যতামূলক পেমেন্ট একটাই। ভ্যাট ট্যাক্সও না থাকতে, ভ্যাটও না থাকতে পারে, অনেক দেশে আছে, কিন্তু ট্যাক্স আছে, ট্যাক্স দিতে হবে। এটা হলো আপনার ঠিক আমাদের যেটা আপনার টিডিএস অন স্যালারি, ওদের হলো পেই, পেই অ্যাজ ইউ আর্ন। তুমি পে করবে, তুমি আর্ন করার জন্য পে করো, মানে ট্যাক্স আর কি, ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স। এটা হলো ইনকাম ট্যাক্স। ফাইন। পেনশন ফান্ড অলরেডি আপনারা জানেন, একই রকম কনসেপ্ট, নট ম্যান্ডেটরি, বাট এইচএমআরসি এটা ম্যান্ডেটরি। আবার এগুলো কি? এগুলো কিন্তু ম্যান্ডেটরি। যে দেখেন কে বসে আছে এখানে, যখনই দেখবেন এর নাম আছে, মানে ওরে দিতে হচ্ছে, তার মানে আপনার এটা ম্যান্ডেটরি। এইচএমআরসি যেমন এনবিআর বসে থাকে যেগুলোতে, তার মানে ওগুলো ম্যান্ডেটরি, পেমেন্ট দিতে হবে। কম দেন, ফাঁকি দেন, যাই দেন, 500 টাকারটা 100 টাকা দিতেন, কিন্তু 100 টাকা আপনার দিতে তো হবেই। না হলেও হিসাব দিতে হবে যে আমি এই মাসে আমার কিছু হয় নাই, কিন্তু হিসাবটা দিতে হয়। জিরো ভ্যাট রিটার্নও কিন্তু দিতে হয়, জিরো ট্যাক্স রিটার্নও কিন্তু আপনার দিতে হয়, হিসাব দিতেই হবে এনবিআর এর কাছে, সেটা আপনি ট্যাক্স দেন বা না দেন, ব্যাপারটা এরকম। তো এইচএমআরসির কাছে আপনাকে রিপোর্ট দিতেই হবে, আপনার 1 টাকা দেন অথবা 1 টাকা না আসুন। তো এইটা আপনার জন্য ম্যান্ডেটরি। এইটা কি কেউ বলতে পারবেন? ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন, এমপ্লয়ি, এমপ্লয়ার,
যে কোনো ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশনটা কি সেটা জানলেই একই জিনিস। এটা হচ্ছে ওই যে প্রভিডেন্ট ফান্ডে যেরকম এমপ্লয়ি আর হচ্ছে না, প্রভিডেন্ট ফান্ড আলাদা জিনিস। প্রভিডেন্ট ফান্ড মানে প্রভিডেন্ট ফান্ড হলে প্রভিডেন্ট ফান্ড লেখা থাকে। ইন্স্যুরেন্স সেবা আর কি। স্যালারি থেকে কিছু টাকা নিয়ে বিমাতে দেওয়া, বিমা করে রাখা তার জন্য। এটা হচ্ছে ন্যাশনাল জাতীয় ইউকেতে কারো আত্মীয়স্বজন গেছে জানেন, স্টুডেন্ট ভিসা হোক আর যে কোনো ভিসাই হোক? আচ্ছা জেলা একটু বলেন, মানে জানেন? আচ্ছা জানেন না, ও আচ্ছা গেছে কিন্তু জানেন না। মানে আত্মীয় বলতে কি আমি ক্লোজ কেউ, যেই যান না কেন, যখনই যান না কেন, ইউকে ভিসার পেমেন্ট করার আগে, ইউকের ভিসা ফি পেমেন্ট করার আগে একটা পেমেন্ট করতে হয়। মানে এটা হলো ইউকের মানে যারা বাইরে থেকে যায়, হেলথ ইন্স্যুরেন্স, IHS, ইমিগ্রেশন হেলথ সারচার্জ। ওইটা ওই অ্যামাউন্টটা ডিপেন্ড করে আপনি আসলে কতদিন ইউকেতে থাকতে চাচ্ছেন। মানে যে গ্র্যাজুয়েশনের জন্য হলে 3 বছর, ওদের গ্র্যাজুয়েশন 3 বছরে হয়, মাস্টার্সের জন্য হলে 2 বছর, হ্যাঁ, আবার যদি আপনি ওই যে ডিপ্লোমা করতে যান সেটা 1 বছরের হয়, এরকম। তাহলে ওইটার উপর ডিপেন্ড করে ওদের 6 মাসের, আবার 6 মাসের কোর্স থাকে ডিপ্লোমা, তাহলে 6 মাসের জন্য এরকম। তো আপনি যদি ইউকেতে এখনই যান, পড়তে যান, যা করতে যান, আপনাকে ভিসা ফি পেমেন্ট করার আগে আবার একটা পেমেন্ট করতে হয়, ইমিগ্রেশন হেলথ সারচার্জ। অর্থাৎ আপনি ওই দেশে যাবেন, আপনি হেলথ ইন্স্যুরেন্স না দিয়ে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। অর্থাৎ আপনার ওই দেশে কোনো অসুস্থ হইলে, কোনো কিছু হইলে, আপনি ওই হেলথ ইন্স্যুরেন্সের কারণে আপনি ওইখানে চিকিৎসা করতে পারবেন। একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে, অনেক কিছু থাকে, অনেক টাকা পর্যন্ত আপনি করাতে পারবেন। ওইটা ওখানে বলা থাকে কন্ডিশন। আমরা তো এত কিছু পড়ি না, কিন্তু যারা যায় আসলে তাদের এগুলো পড়ে নেওয়া উচিত, কারণ ওগুলো তারা ওখানে সবই ক্লিয়ার কাট বলে দেয়, একদম পুরোপুরি ক্লিয়ার কাট বলা আছে। আচ্ছা, ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন এইটা হলো, ওটা তো আপনি দেন, মানে ওই হেলথ ইন্স্যুরেন্সটা তো আপনি দেন, এটা আলাদা। এটা অনেকটা ওই টাইপেরই, কিন্তু ওইটা হলো আপনি যদি কোথাও কাজ করেন তাহলে ওই কোম্পানি থেকে আপনার স্যালারি থেকে ওইটা কেটে রাখে। একই কাজের জন্যই আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্স, আপনার ওই দেশে অনেক কিছু আপনার হতে পারে, হেলথ ইন্স্যুরেন্স সার্ভিস থেকে, মানে এই হেলথ সার্ভিস থেকে আরো অনেক কিছু সার্ভিসের জন্য এই পোর্শনটুকু কেটে রাখে। আপনার স্যালারি থেকে অবশ্যই এটা কেটে রাখবে। এটা হলো অব্লিগেটরি, ম্যান্ডেটরি। আপনার স্যালারি ট্যাক্স নাও আসতে পারে, মানে পেই আপনার 0 আসতে পারে, কিন্তু আপনার NIC 0 হবে না, কারণ আপনি দেশের যেই সুযোগ সুবিধা এটা তো আপনি ভোগ করতেছেন। আপনার হয়তো ট্যাক্স, আপনার হয়তো ওই রেঞ্জ পর্যন্ত আপনার ট্যাক্স হয় নাই, সেটা আলাদা হিসাব, কিন্তু আপনাকে NIC দিতে হবে। মানে আপনি ইউকেতে 0 ট্যাক্স, কোনো ধরনের ট্যাক্স ছাড়া, ভ্যাটের পরে কোনো ধরনের ট্যাক্স ছাড়া থাকতে পারবেন না। আপনার NIC হলেও দিতে হবে। হয়তো আপনার কোনো ট্যাক্স আসে না, 0 ট্যাক্স রিটার্ন, কিন্তু আপনার NIC দিতে হবে, মাস্ট, অব্লিগেটরি, ম্যান্ডেটরি। একই রকম ভাবে আপনার এমপ্লয়ারকে আপনার NICর জন্য তাকেও NIC দিতে হবে। অর্থাৎ আপনি যদি কোনো একটা প্রবলেমে পড়েন, কোনো একটা অসুস্থ হন, হসপিটালে যান, যদি আপনার খরচ হয় আপনার 1000 পাউন্ড, তাহলে আপনার এই ইন্স্যুরেন্স থেকে কাভার হবে ধরেন আপনার 400 পাউন্ড। হ্যাঁ, আপনার ইন্স্যুরেন্স থেকে। আপনার এমপ্লয়ারের ইন্স্যুরেন্স থেকে কাভার হবে 400 পাউন্ড, মানে 800 পাউন্ড। এবার আপনি পে করবেন 200 পাউন্ড ক্যাশ। এই ইন্স্যুরেন্সটা আপনার ওইভাবে কাজে লাগবে। আবার এমন হইতে পারে যে আপনার 700 পাউন্ডই খরচ হয়েছে, তাহলে আপনার দুইটা মিলে তো আপনার একটা পোর্শন খরচ হলো। আপনার এমপ্লয়ার খরচ করবে 350, আপনি খরচ, আপনার ইন্স্যুরেন্স থেকে যাবে 350। এখানে আপনার কোনো ক্যাশ পেমেন্ট করতেই হয় না, কারণ আপনার যে রেঞ্জ আছে রেঞ্জের মধ্যেই ওই স্ল্যাবের মধ্যেই পড়ে গেছে। এই জন্য আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্স আপনার দিতেই হবে, আপনি পেই দেন অথবা না দেন, মানে আপনি ওটার জন্য এলিজিবল হন অথবা না হন, কিন্তু আপনি NICর জন্য এলিজিবল। এবার আপনি ট্যুর করতে গেলেও একই, এবার আপনি ওই স্টুডেন্ট পড়াশোনা করতে গেলেও একই, নামটা আলাদা কিন্তু ওই কাজটা একই। তাহলে এইটার যদি আমি জার্নাল দেই, কি হবে জার্নালটা দেখেন তো। এই পার্টটুকু আমি একটু অফ রাখি। আমাদের দেখেন, আচ্ছা আমি এই পার্টটা অফ না, আমি এটা আমি ওপেন করে দিই। দেখেন আমাদের জার্নালটা এগুলো কি ঠিক আছে কিনা একটু দেখেন। আমি জানুয়ারির
2020 এর 31শে জানুয়ারি আমি এন্ট্রি দেব কি স্যালারি এক্সপেন্স ডেবিট, মানে এর মধ্যে যা আছে আমি অ্যাডিশন সব কিছু মিলে ধরলাম স্যালারি এক্সপেন্স ডেবিট। এনআইসি পেয়েবল এমপ্লয়ি, এমপ্লয়ির পোর্শনটুকু ক্রেডিট, পেনশন ফান্ড এমপ্লয়ির পোর্শন ক্রেডিট, পেই ক্রেডিট, নেট স্যালারি পেয়েবল ক্রেডিট। শেষ। এবার আসেন এনআইসি এক্সপেন্স এমপ্লয়ার পোর্শন, এটা তো এমপ্লয়ারের জন্য এক্সপেন্স রাইট সবার ফার্স্টে, তাহলে ওইটা ওর জন্য ডেবিট এবং সেম অ্যামাউন্টই কি ক্রেডিট। পেনশন ফান্ড এক্সপেন্স, এমপ্লয়ারের জন্য আগে এক্সপেন্স, দেন পরেরটা এখনো পেমেন্ট করে নাই তাই সেটা ক্রেডিট। এবার আসেন আমি সবার আগে কোনটা পেমেন্ট করব, এইটা নেট স্যালারি পেয়েবল, তাহলে আমি আগে সবার আগে স্যালারি পেমেন্ট করলাম, এমপ্লয়ীদেরকে দিলাম, দেন এবার আমি গভর্নমেন্টকে আমি এমপ্লয়ের পোর্শনটুকু দিলাম, এমপ্লয় যেহেতু আমার এমপ্লয়ীকে স্যালারি দিয়ে দিচ্ছি, এবার স্যালারি থেকে আমি যেই অ্যামাউন্টটা কেটে রাখছি ওদের পক্ষ থেকে আমি এবার গভর্নমেন্টকে দিয়ে দিচ্ছি এনআইসি, পেনশন এবং পেইর পোর্শন রাইট। আমার ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট আর বাকি অ্যাকাউন্টগুলো ডেবিট। এবার আমি আমার পক্ষ থেকে আমার এমপ্লয়ির জন্য যে পোর্শনটুকু দিচ্ছি মানে কোম্পানি হিসেবে বলতেছি, তাহলে সেই অংশটুকু এবার পেমেন্ট করতেছি, তাহলে সেই পেয়েবল অ্যাকাউন্টগুলো ডেবিট এবং ক্যাশ ক্রেডিট। ঠিক আছে না জার্নাল এন্ট্রি? আচ্ছা এগুলো আমার অন্য, এগুলো হলো আমাদের লোকাল এন্ট্রিগুলো, আমি এগুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাস করছি তাই আর জার্নাল নিয়ে আর কথা বলি এই আর কি। আচ্ছা যদি আমরা এইটা বুঝে থাকি তাহলে আমরা এখন আর কি এখানে একটু এই এক্সাম্পলটা দেখি। দেখেন এখানে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের সুন্দরভাবে যে কোনটার সাথে কোনটা রিলেশন আছে। দেখেন এখানে আপনারা হয়তো জিনিসটা বুঝতে পারবেন আশা করি। এই যে এখানে এটা হলো অ্যামাউন্ট, আমাদের কি মেইনলি হলো প্রথম পার্টটা হলো এক্সপেন্স ইনকার্ড। আমি আগে আমার এক্সপেন্স ইনকার্ড করব, যদি আমি এক্সপেন্সটা ঠিকমতো ইনকার্ড করতে পারি তাহলে কিন্তু আমার পেমেন্টটা সুন্দরভাবে আমি এটা অ্যাকুরেসিটা মেনটেন করতে পারবো। তার মানে আমার এক্সপেন্স ইনকার্ড করতে যদি ভুল হয় তাহলে কিন্তু আমার পেমেন্টটাও ভুল হবে, মানে আমার ওখানে ভুল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমার এখানে দুইটা পোর্শন, একটা হলো আমি পেমেন্ট এক্সপেন্স ইনকার্ড, আরেকটা হলো কি আমার ডিসবার্সমেন্ট। সো আমার এক্সপেন্স ইনকার্ডের ক্ষেত্রে কি কি হবে দেখেন এখানে আছে এবং কোনটার সাথে কোনটা রিলেশন আছে আমি সেইটাকে সেম কালার করেছি, মানে ওইটা আবার কোথায় যাচ্ছে সেই একই কালার। স্যালারি এক্সপেন্স এবং অ্যালাউন্স দুইটা ডেবিট আমার এখানে শেষ, দুইটা মিলে 770 ফাইন। দেন এনআইসি পেয়েবল এমপ্লয়ি 35, এই যে 35 টোটাল চারটা এমপ্লয়ির জন্য কিন্তু। আচ্ছা 35, তারপরে পেনশন ফান্ড এমপ্লয়ি 40, আচ্ছা তারপর পেই, এটা রেট দেয়া একদম, মানে এটা তো ইনকাম ট্যাক্স। আচ্ছা 25, আচ্ছা তাহলে এই সবগুলো যদি এর থেকে মাইনাস করে তাহলে থাকে কত 670 নেট স্যালারি পেয়েবল। আমার এক্সপেন্স ইনকার্ড কি হয়েছে এখনো না, এখনো কমপ্লিট হয় নাই, আরেকটা বাকি আছে। সেটা কি দেখেন এখানে আমি একসাথে করেছি এনআইসি প্লাস পেনশন ফান্ড এক্সপেন্স এমপ্লয়ার পোর্শন, দুইটাকে আমি একসাথে একটা জার্নালে নিয়ে আসছি। এটা কি করা যায় না? যেখানে আমি এখানে আলাদা আলাদা ছিল এখানে কিন্তু আমি দুইটা জার্নাল মানে দুইটা এন্ট্রি ছিল, দুইটা এন্ট্রিকে একটা এন্ট্রিতে নিয়ে আসছি। এনআইসি প্লাস পেনশন ফান্ড এক্সপেন্স এমপ্লয়ার ডেবিট, এনআইসি প্লাস পেনশন ফান্ড পেয়েবল এমপ্লয়ার পোর্শন ক্রেডিট, এই যে দুইটা মিলে 35, মানে এমপ্লয়ি যেটা দিচ্ছে সেই পোর্শনটুকুই তো। আচ্ছা এবং এখানে দেখেন নেট স্যালারি পেয়েবল এখানে ক্রেডিট ছিল, তাহলে আমার সেম অ্যামাউন্ট এখানে ডেবিট, এই জন্য এটা সেম কালার যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আর যেন ভুল না হয়। নাম্বার 1, নাম্বার 2, তারপর দেখেন ব্যাংক তো আমার ক্রেডিট গেল। এবার আসেন এনআইসি পেয়েবল, এই যে এনআইসি এন্ড প্লাস পেনশন ফান্ড
এমপ্লয়ি পেয়েবল, এই যে এইটা, এই যে এইটা, এই যে এই দুইটা মিলে কিন্তু একই কালার, সেম কালার দেখেন। এইটা আমি একসাথে পেয়েবল করে নিয়ে আসছি। আবার এনআইসি বা পেনশন ফান্ড এমপ্লয়ার, এটা 75, এই যে পেয়েবল পোর্শন না, এটা এই সেম পেয়েবল পোর্শন। আর এখানে পেই, দেখেন এখানে পেমেন্টের সবগুলোকে আমি আবার একটা জার্নালে নিয়ে আসছি, শুধু এমপ্লয়ীদের পেমেন্টটা আলাদা রাখছি, আর এইচএমআরসি এবং অন্য জায়গায় যে পেমেন্ট করছি সেগুলোকে আমি একসাথে নিয়ে আসছি শর্ট করার জন্য। কারণ আপনার এতগুলো জার্নাল আপনি শর্ট করতে পারেন তো, তাই না? এইটাই জাস্ট আমি আসলে শর্ট করবো, এই জন্য আসলে ভেঙে ভেঙে এতক্ষণ দেখানো দরকার হলো আর কি। যদি আপনি একটা জার্নাল দিতে যান তাহলে কিন্তু আপনি চাইলে এইভাবে একটা জার্নাল দিতে পারেন, আরো যদি শর্ট জার্নাল দেন পারেন। যদি আরো শর্ট জার্নাল দিতে চান, দুইটা জার্নাল। এটা তো করা যায়, জাস্ট সবগুলো এক্সপেন্সের জন্য মানে এই ইয়ার জন্য একটা এবং পেমেন্টের জন্য একটা। মানে আপনারা আরো যত অ্যাডভান্স চিন্তা করে যে আমি আরো শর্ট করব, তাহলে আরো শর্টে করা যায়। দুইটা জার্নালে শেষ, দুইটা এন্ট্রিতে শেষ সব। ওকে, মানে এই জিনিসগুলো তো ঠিক আছে, ক্লিয়ার না? আমাদের পেরোলের যদি মানে সবাই বুঝেন, বাট এইটাতে যে ইউকের ব্যাপারে এখানে আর কোনো আমার কাছে মনে